আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা ইস্যুতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন দেশ জুড়ে জ্বালানি তেলের যে সংকট চলছে, সেই সংকটটির আসলে কেন হচ্ছে, কোন জায়গায় আসলে সমস্যা, কেন আমরা দীর্ঘদিনেও বাংলাদেশ জ্বালানি সক্ষমতা, মজুদ সক্ষমতা গড়ে তুলতে পারলো না, এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী মানজারে খোরশেদ আলম। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করেছেন, এই সেক্টর খুব কাছ থেকে দেখেছেন এবং এমন একটি জায়গায় আপনি ছিলেন যেখানে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার, যেখান থেকে এই যে তেল পরিশোধন হয়ে সারা দেশে যাচ্ছে। এই যে এখন যে সংকটটা তৈরি হলো, সরকার যেখানে বলছে যে আমাদের জ্বালানির আসলে সংকট নেই, কিন্তু আমরা প্রতিটা ফিলিং স্টেশনগুলোতে দেখছি, পথে পথে দেখছি যে সংকটের যে চিত্র, এটা কি আসলে অনিবার্য না আসলে কোনো জায়গায় ঘাটতি আছে বলে আপনার মনে হয়? এটা আসলে মূলত ওই যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট থেকেই এই অবস্থাটার সৃষ্টি হয়েছে। যদিও এই মুহূর্তে কোনো সংকট কিন্তু নাই বর্তমান অবস্থায়, জ্বালানি তেলের সরবরাহ মার্কেটে সরবরাহের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু একটা প্যানিক মানুষের মাঝে সৃষ্টি হয়েছে। এটা প্রথম দিকে যখন সরকার একটা রেশনিংয়ের কথা বলল, মূলত তখন থেকেই মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে। যদিও পরবর্তী 2-3 দিন পরে কিন্তু ওই রেশনিংটা আবার তুলে দিতে হয়েছে। তুলে দিলেও মানুষের মধ্য থেকে কিন্তু শঙ্কাটা কাটে নাই। এই একটা জায়গা থেকে এই জিনিসটার সূত্রপাত। এখন অবস্থা যা দাঁড়িয়েছে, যার যত ক্যাপাসিটি আছে, মনে করেন কারো গাড়িতে যদি অকটেন হয়তো 10 লিটারে চলে, সে পুরো 50 লিটার ভর্তি করেই সব সময় রাখতেছে। তারপরে অনেকে নিয়ে গিয়ে আবার ড্রামে গিয়ে ভরে আবার নিয়ে আসতেছে। যত না প্রয়োজন তার চাইতে বেশি করে 3-4 গুণ বেশি করে নিয়ে রাখতেছে, কিন্তু সাপ্লাই তো এরকম 3-4 গুণ বেশি দিচ্ছে না, নর্মাল অ্যাজ ইউজুয়াল দিচ্ছে। এর বেশি দেওয়া সম্ভব না, কারণ আধারের সামনে তো আবার ক্রাইসিস হয়ে যাবে। তো মানুষ কিন্তু প্যানিক হয়ে তারা কিন্তু তেলগুলো মজুত রাখতেছে। আর এর মাঝে কিছু অসাধু ব্যবসায়ী যারা বড় আকারের, এগুলো তো ছোটোখাটো ব্যাপার, যারা মোটরসাইকেল গাড়িতে নিয়ে রাখতেছে, কিন্তু তার সাথে বড় ভয়ঙ্কর হচ্ছে যে যারা মজুত করে বিজনেসম্যান মাঝখানের আর কি, তাদের মধ্যেও কেউ কেউ এই জিনিসটা চর্চা করতেছে মজুদের। মূলত এখান থেকে সংকটের সৃষ্টি। এই জায়গায় কি মানে এই যে সরবরাহ কিংবা এই যে যারা তেল বিক্রি করছে, এই পুরো জায়গাতে কোনো জায়গায় আপনার কাছে মনে হয় যে আসলে ব্যবস্থাপনার কোনো ঘাটতি আছে? একটা জায়গায় আমার একটু, যদিও আপনি প্রশ্ন করছেন আমাকে বলতে হচ্ছে, যে আমি যেটা লক্ষ্য করেছি, আমাদের এই তৎপরতাটা শুরু হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে। 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে, ওই দিন থেকেই আমরা আমাদের এই তৎপরতাটা শুরু করেছি। কিন্তু যুদ্ধ যে শুরু হবে সেটা তো মাস 2 আগে থেকেই মোটামুটি যারা সচেতন মানুষ তারা সবাই বুঝতে পারছিল। আরেকটু আগে করে এই স্টেপগুলো নিলে বোধহয় ভালো হতো, এই একটা জায়গা। আর এর বাইরে এখন যেভাবে চালাচ্ছে কন্টিনিউয়াস, আমার কাছে যেটা ইনফরমেশন আসে যে দিন রাত ওনারা কাজ করছেন, এটা ঠিক আছে। তো আরেকটু আগে থেকে নিলে জিনিসটা আরও ভালো হতো। তো আর এখন সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে যে নজরদারি বাড়াচ্ছে, এটাও আরও সপ্তাহখানেক আগে থেকে করা উচিত ছিল। তো আমরা এই সবগুলোর ক্ষেত্রে একটু একটু পিছিয়ে আছি আর কি। সেটা যদি আমরা অ্যাডভান্স থাকতে পারতাম তাহলে জিনিসটা খুবই ভালো হতো। আবার তারপরেও এখন যেটা চলতেছে তাতে আমার মনে হচ্ছে যদি সামনের দিনগুলোতে যদি ঠিক থাকে তাহলে বর্তমানের প্রতি ঠিকই আছে। এই যে ভোক্তারা যেটা বলছেন যে আপনি যেহেতু জ্বালানি সেক্টরে আপনি কাজ করেছেন, যে বলা হচ্ছে যে অকটেন পেট্রোল আমাদের একটু বড় অংশই হচ্ছে আমাদের লোকাল প্রোডাক্ট। এই জায়গায় আমরা সংকট যেটা দেখছি সেটা হচ্ছে পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তাহলে কেন হচ্ছে, এটা কি কারণ? অ্যাকচুয়ালি
ডিজেলেরও তো কোনো সংকট নাই, অ্যাকচুয়ালি পেট্রোলেরও সংকট নাই, কিন্তু কিন্তু আমাদের চোখে পড়তেছে পেট্রোল অকটেনেরটা, কারণ ওইটা ছোট ছোট কনজিউমার, সংখ্যাই বেশি। ডিজেলের গুণ বড় বড় কনজিউমার, তাদেরগুলো চোখে পড়তেছে না। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন পেট্রোল পাম্পগুলোর সামনে দেখবেন দীর্ঘ লাইন, এটাই মূলত সবার চোখে পড়তেছে। তো এই অকটেন গুলো কিন্তু আমাদের দেশেও তৈরি হয় এবং বাইরে থেকেও কিন্তু ইম্পোর্ট করে, বাইরে থেকে যে আসে না তা নয়। এবং আমার জানা মতে সামনে বোধহয় আগামী 5-7 দিনের মধ্যে অকটেনেরও একটা জাহাজ আসতেছে, হয়তো 25 থেকে 30,000 টন ক্যাপাসিটির কাছাকাছি। তো যেহেতু এই কনজিউমারগুলো ছোট ছোট কনজিউমার সংখ্যাই বেশি এবং রাস্তায় দেখা যায় যে ওদের লাইনটাই বেশি, ওদের কারণেই মনে হয় যেন সংকটটা সবখানে। আসলে সংকটও না, প্যানিক হওয়ার কারণে তারা লাইন বেশি ধরতেছে। আর পেট্রোল পাম্পগুলো তো ইচ্ছে মতো দিতে পারবে না, কারণ তাদেরও তো একটা লিমিটেশন আছে। সচরাচর যে পরিমাণ যাওয়ার কথা সে পরিমাণ দিচ্ছে, কিন্তু এদের চাহিদাটা আরও বেশি। এই কারণেই আসলে অকটেনেরও সংকট, ডিজেলের কোনোই সংকট নেই এই মুহূর্তে। অকটেনেরও যেটা মনে হচ্ছিল যে সামনে যে ইস্টার্ন রিফাইনারি হয়তো সামনে ক্রুড অয়েলের কারণে কিছুটা সমস্যায় পড়তে পারে, তো ইস্টার্ন রিফাইনারি থেকে অকটেন যেগুলোর প্রডিউস বা লোকাল সোর্স থেকে, এগুলোর জন্য ওই বাড়তিটা ওই মানে ইম্পোর্ট করে সেটা মেকআপ দিতে হবে, এবং ইম্পোর্টের জাহাজও বোধহয় আসছে। এই মুহূর্তে আমি কিন্তু কোনো সংকট দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যেটা দেখলাম সরকার গত 2 দিনের মধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যেমন ফিলিং স্টেশনগুলোতে তদারকির ব্যবস্থা নেওয়া, বিজিবি মোতায়েন করা এবং সরবরাহ এবং চাহিদার মধ্যে যে তারতম্য কোথাও হচ্ছে কিনা সেটা খুঁজে দেখা। এই পদক্ষেপগুলোর বাইরে আসলে এখন আসলে ব্যবস্থাপনায় কোন কোন জায়গায় আসলে আর নজর দেওয়া দরকার, যাতে এই প্যানিক বাইং বলি আমরা, যাতে মানুষের মধ্যে যে এটা নিয়ে যে উৎকণ্ঠা আতঙ্ক আছে এইটা যাতে কাটানো যায়? এটা যে সরকারের পক্ষ থেকে পাবলিক অ্যাওয়ারনেসটা আর একটু ভালোভাবে করা উচিত। এখন মাঝে মাঝে দেখি ধরেন সরকারের উচ্চপদস্থ কর্তা হয়তো কোনো 1-2 কথা বলেন, আমার মনে ব্যাপারে মুখপাত্র হিসেবে 1-2জনকে নির্ধারণ করে দেওয়া উচিত, যাতে এগুলো বলার সময় যাতে কোনো রকমের মানে বৈপরীত্য না আসে, মানুষের মধ্যে যাতে কনফিউশন ক্রিয়েট না করে। এইভাবে একটা সিস্টেমেটিকভাবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা সৃষ্টি করা উচিত। আর নজরদারির ব্যাপারে যেটা আজকে নিয়েছে সেটা যাতে ইফেক্টিভ হয়। আজকে দেখলাম যে ওনারা বোধহয় ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে, মানে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে। ওই ট্যাগ অফিসার নিয়োগ করার ক্ষেত্রে যাতে সততা, অনেস্টি যাতে বজায় থাকে, কারেক্ট ইনফরমেশন যাতে যথাসময়ে যথোপযুক্ত জায়গায় যাতে দিতে পারে, এইটার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। আর এমনিতেও সার্বক্ষণিক আমাদের ইভ্যালুয়েশন, স্টোরেজ ইভ্যালুয়েশন, সাপ্লাই ইভ্যালুয়েশনটা করা উচিত। আর ইআরএলের ক্ষেত্রে এখন তো বোধহয় ক্রুড অয়েলের একটা ক্রাইসিস সামনে আসতেছে, যেহেতু ওই হরমুজ প্রণালীতে ক্রুড অয়েলবাহী জাহাজ আটকে আছে, সেটার বিকল্প বের করাটা, এটা সর্বোত্তকরণে এটা চেষ্টা করা উচিত। আমার মনে হয় সেটা বিপিসি এবং জ্বালানি মন্ত্রণালয় এটা করছে। এবং আরেকটা প্রবণতা আমরা দেখলাম, এই যে গতকালও পতেঙ্গায় একটা অভিযানে আমরা দেখলাম যে 6,000 লিটার সেখান থেকে জ্বালানি উদ্ধার করা হয়েছে, এবং সেইগুলো হচ্ছে সরকারি যে বিপণন কোম্পানিগুলো আছে সেখান থেকে যে বাউচারগুলো বেরোচ্ছে, তারাই আসলে বিভিন্ন জায়গায় গিয়ে এভাবে বিক্রি করে দিচ্ছে বা মজুত হচ্ছে। এই জায়গাগুলোতে আসলে কি ধরনের নজর দেওয়া দরকার? এই জায়গাতে বিশেষ করে ব্যাপারে মনিটরিং ব্যবস্থা জোরদার করা উচিত। বিশেষ করে ইন্টেলিজেন্স, সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এটাকে তাদের এই জিনিসটাকে এখানে তাদের ব্যাপ্তিটা একটু বাড়ানো উচিত, এবং সম্ভাব্য এই বিশেষ করে এই জাতীয় বাউচারের পেছনে এবং যেখানে যায় সেই সমস্ত জায়গায় এগুলা নজরদারি করা উচিত, যেভাবে করছে সেটা, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং কোনো দীর্ঘমেয়াদী শাস্তি না, তাৎক্ষণিকভাবে যদি কোনো সিরিয়াস পানিশমেন্ট দেওয়া হয় তাহলে বাকিরা সতর্ক হবে। এই নজরদারিটা করা উচিত। আর বিশেষ করে তেলের যে কোথায় যাচ্ছে, কোয়ান্টিফিকেশন, সেটির ব্যাপারেও যথেষ্ট ক্যালকুলেটিভ হতে হবে।
তেল কোম্পানির মার্কেটিংয়ের সাথে যারা জড়িত আছেন ওনাদের ব্যাপারে আরও বেশি অ্যাটেন্টিভ হইতে হবে। এবং আপনি যেহেতু তেল সেক্টরে দীর্ঘদিন কাজ করেছেন, এইটা আসলে এই প্রক্রিয়াটা সম্পর্কে আসলে আপনার কতটুকু ধারণা আছে যে আসলে মানে এইটা কি যারা তেল নিচ্ছে তারাই আসলে এই কাজগুলোতে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে, না বিপণন কোম্পানিগুলোর লোকজনই আসলে এগুলোতে বেশি জড়িত হচ্ছে? এটা এই মুহূর্তে বলা মুশকিল যে বিপণন কোম্পানির কর্মকর্তারা বা কর্মচারী বৃন্দ এগুলোর সাথে জড়িত আছে কিনা, কারণ প্রমাণ না পেলে তো এভাবে বলা মুশকিল। কিন্তু আমরা যেটা প্রমাণ দেখতেছি সেটা হচ্ছে যারা কনজিউম করতেছে তারা নিয়ে অন্য জায়গায় দিচ্ছে। এখন এগুলো থেকে যদি অন্য কোথাও যায় সেটা এই মুহূর্তে বলা মুশকিল। আমার মনে হয় না বিপণন কোম্পানির কর্মকর্তারা এই ক্রাইসিস পিরিয়ডে এভাবে করবেন, কারণ আফটার অল জ্বালানি সংকটটা দেশের সংকট, আমাদের অস্তিত্বের প্রশ্ন। যারা এই কর্মকর্তারা যারা কাজ করে বিভিন্ন কোম্পানিতে তাদের মধ্যে এতটুকুন নৈতিকতাবোধ, এতটুকুন থাকা উচিত দেশের প্রতি, যাতে করে এই ক্রাইসিস মুভমেন্টে অন্তত পক্ষে তারা সততার পরিচয় দেবেন। আমার মনে হয়, আমি জানি না এ ব্যাপারে ওদের সাথে কোনো সংযোগ আছে কিনা। এবং নিরাপত্তার জন্য আমাদের অন্তত 5 থেকে 6 মাসের মজুত থাকা উচিত, অন্তত অতটুকুন ক্যাপাসিটি আমাদের করা উচিত ছিল। এর মধ্যে আরও কিছু ছিল, যেমন ইস্টার্ন রিফাইনারি যেটা প্রসেসিং ইউনিট মাত্র বছরে 15 লাখ টন প্রসেস করে, আমাদের দরকার হয় 70 লাখ টন। একটা সময় ছিল যখন আজকে 30-40 বছর আগে, তখন প্রায় সমান সমান ছিল। কিন্তু দিনে দিনে আমার ডিমান্ড বেড়েছে, কিন্তু আমি ক্যাপাসিটি বাড়াতে পারি নাই। এই ব্যর্থতাটা কিন্তু আমাদের, যারা এই সেক্টর পরিচালনা অতীতে করেছেন সকলকে এটার কিন্তু দায়িত্ব নিতে হবে। আমরা কেন পারলাম না? আমি যখন ইস্টার্ন রিফাইনারিতে মাঝারি পর্যায়ের একজন প্রকৌশলী ছিলাম, তখন থেকে শুনে আসছি যে এখানে একটা রিফাইনারি, সেকেন্ড ইউনিটের কাজ শুরু করা হচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি ইফেক্টিভলি কাজ শুরু করছিল 2010 থেকে। আজকে 16 বছরেও সেখানে আমরা কিন্তু করতে পেরেছি, কিছু ডিজাইন ওয়ার্ক করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্টেশনে এখনও যেতে পারি নাই। কখন যেতে পারবো সেটাও এখনো নিশ্চিত না। এক পর্যায়ে লাস্ট ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা শুনছিলাম যে এটার ফান্ডটা সরকার বিয়ার করবে। এখন আবার শুনতেছে না, এটা সরকারের পরিবর্তে এটা বাইরের থেকে আইডিবি বা অন্য কোনো সোর্স থেকে সে ফান্ড দেবে। কিন্তু আমার কথা হচ্ছে এই ঠিক একই হিস্ট্রি কিন্তু আমরা এর আগে 15 বছর ধরে আমরা সেই কথাটা বারবার শুনে আসছি। একবার টেন্ডার হয়ে গেছিল, কাউকে অফার দিয়ে দেবে, এরকম একটা অবস্থায় চলে গেছে। কিন্তু প্রতিবারই এটা একটা ফাইনাল একটা স্টেজে গিয়ে সেটা ফেরত আসে। তো আমার মনে হয় আমাদের এ ব্যাপারে প্রসেসটার ধারাবাহিকতাটা অক্ষুণ্ণ রাখা উচিত। একটা প্রসেসটা কদ্দূর নিয়ে যাওয়ার পরে ওই লেভেলের কর্তা ব্যক্তিরা যখন চলে যান, আবার নতুন করে শুরু করেন। আর এর পিছনে সরকারের ভিতরে অন্য কোনো সরকার আছে কিনা আমি জানি না। অবস্থা দৃষ্টে মনে হয় যে কোনো একটা মহল হয়তো চাচ্ছে না যে আমাদের দেশটা এই তেল প্রসেসিংয়ে স্বয়ংসম্পূর্ণ হোক। এটা স্বয়ংসম্পূর্ণ না হলে যারা এই তেলের ব্যবসা করতেছে, ফিনিশ প্রোডাক্টের ব্যবসা করতেছে, তারা যাতে লাভজনক বজায় থাকে, আর যারা আমাদের এই নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টার বিরোধী তারাও লাভবান হয়। নানাবিধ কারণে আমাদের এই ক্যাপাসিটিটাকে করতে দিচ্ছে না। তো বর্তমানে নতুন সরকার এসছে, আমি মনে করি এ ব্যাপারে আটমোস্ট কনসেন্ট্রেশন অন্য অনেক গুরুত্বপূর্ণ সেক্টরের চাইতেও জ্বালানি সেক্টরটাকে অধিকতর গুরুত্ব দিয়ে এই সেকেন্ড রিফাইনারি করাটার ব্যাপারে যাতে কার্যকরী পদক্ষেপ। এবং এসপিএমটাও তো থমকে আছে, আমরা যেটা দেখলাম। এসপিএমটাও অ্যাকচুয়ালি টার্গেট ছিল যে আমরা সেকেন্ড রিফাইনারি এটাকে টার্গেট রেখে কিন্তু এসপিএম করা হয়েছে। তো এসপিএমও কদ্দূর করে সেটার উপযোগিতা নাই, যেহেতু সেকেন্ড রিফাইনারি হয় নাই। আবার কদ্দূর করে সেটাও কিন্তু আবার স্থবির হয়ে আছে, যেটা অপারেশনাল কোনো কন্ট্রাক্ট এখনো হয় নাই। মানে অপারেটর নিয়োগ নিয়ে সাধারণত একটা প্রজেক্ট যখন করা হয় তার পরিচালনা
এবং সেটার একটা ইয়ে থাকে, এতদিনের একটা 6 মাসের ওয়ারেন্টি থাকে, 1 বছরের ওয়ারেন্টি থাকে, সেগুলো পরিচালনা করার মাধ্যমে এই ওয়ারেন্টিটা এক্সিকিউট হয়। এখানেও সেই জিনিসগুলো রাখা হয় নাই কেন আমি জানি না। তারপরেও আমি বলবো এই পরিচালনা কন্ট্রাক্টর, অপারেটিং কন্ট্রাক্টর নিয়োগ দেওয়াটা আরও ইফেক্টিভলি করা উচিত। বিগত 1 বছর ধরে টেন্ডার হচ্ছে, বাতিল হচ্ছে, আবার টেন্ডার হচ্ছে, সেটা করা হচ্ছে, কিন্তু আমরা আমরা খুলে ভিড়াতে পারছি না। এটা আমাদের এনার্জি নষ্ট হচ্ছে, আমাদের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, আমাদের কর্মতৎপরতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভুল ত্রুটি হতেই পারে, কেউ কাজ করলে সেখানে ভুল হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে এই ভুলের রিপিটটা না করি, এ ব্যাপারে আমাদের সকলের সচেতন থাকা উচিত। এবং এই যে আমরা সরকারি পর্যায়ে সক্ষমতা বা প্রসেসিং সক্ষমতা, এটা নিয়ে আমরা কথা বলছি, মজুদ সক্ষমতা বা প্রসেসিং সক্ষমতা নিয়ে কথা বলছি। এই জায়গায় আসলে বেসরকারি সেক্টরকে কোনোভাবে কাজে লাগানোর কোনো সুযোগ আছে, যে এই সক্ষমতা বাড়ানো বা এই যে সংকটগুলো মোকাবেলার ক্ষেত্রে? অবশ্যই সুযোগ আছে। অলরেডি বেসরকারি সেক্টরে কিছু কিছু প্ল্যান্ট আছে যারা আমাদের এই তেল সেক্টরকে কন্ট্রিবিউট করছে। যেমন এদিকে একটা সুপার রিফাইনারি আছে, মংলাতে আছে, সিলেটে আছে। এগুলো অকটেন ডিজেল এরকম তৈরি করতেছে আমাদের কনডেনসেট থেকে। কনডেনসেটের প্রাপ্তিটা অবশ্য সীমাবদ্ধ আছে, কিন্তু আমরা ইম্পোর্ট করে সেগুলোকে ভালো করে চালানোর ব্যবস্থা আমরা করতে পারি, এদিকে অ্যাটেনশন দেওয়া উচিত। আরেকটা সাইড আছে এলপিজি সেক্টর, যেখানে মাত্র সরকারের 1% কন্ট্রিবিউশন, মানে আমাদের ডিমান্ডের 1% সরকার প্রডিউস করতেছে, মানে এলপিজি। বাকি 99% বেসরকারি খাতের উপর কিন্তু নির্ভরশীল। এ খাতেও আমার মনে হয় সরকারের আরও আগে থেকেই অন্তত 40-50% সরকারের কন্ট্রোলে থাকা উচিত। তাইলে হবে কি, কোনো একটা দুর্যোগময় পরিস্থিতিতে সরকার দরকার হলে ভর্তুকি দেবে, দরকার হলে আদার কোনো প্রসেস নেবে, ট্যাক্সের উপরে ইয়ে করতে পারে। সরকার যেটা নিজের ভিতর যেটা কন্ট্রোল করতে পারবে, বাইরের উপর সেটা পারবে না। তো এক্ষেত্রেও আমরা একটু পিছিয়ে আছি সরকার, যে মানে বেসরকারি এবং সরকারের মধ্যে একটা শেয়ারিংয়ের রেশিওটা, সেক্ষেত্রে সরকার অনেক পিছিয়ে আছে। তো এদেরকে ইনভলভ করা যায় এবং এই ক্রাইসিস মুহূর্তে সকল বেসরকারি যারা প্রসেস রিফাইনারি যাদের আছে তাদেরকে নিয়ে, এলপিজি সেক্টরে যারা আছে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়েই কিন্তু এই সমস্যাটা সমাধান করা উচিত বলে আমি মনে করি। তাদের থেকে মতামত নেওয়া, তারা কিভাবে হেল্প করতে পারে সেই পরামর্শটা তাদের থেকেও নেওয়া উচিত। তাইলে আমরা সরকারি বেসরকারির সব পার্টি মিলে আমরা একটা সন্তোষজনক অবস্থায় চলে আসতে পারবো। আছে অবশ্যই, ওখান থেকেও আমরা কন্ট্রিবিউশন পাওয়ার মতো আমাদের আছে, স্কোপ আছে। এটা সরকারকে একটু উদার হস্ত নিয়ে সবার সাথে খোলা মনে কথা বলা উচিত। আমরা যদি 30 সেকেন্ডে বলি যে এই সংকট মোকাবেলা, আমরা সরকারের কথা বলছি, ব্যবস্থাপনার কথা বলছি, মানুষেরও তো একটা ভূমিকা আছে, সেটা কেমন হওয়া উচিত আসলে? এটা আমাদের দেশের মানুষের একটা টেন্ডেন্সি যে আমরা খুব কোনো একটা ঘটনার ডেপথে না গিয়ে অল্প কিছু কথা শুনেই আমরা বেশি রিয়্যাক্ট করে ফেলি। আমাদের যেটা সচরাচর নেচার আমি মনে করি সেটা। তো আমাদের উচিত যে ঘটনার ডেপথে যাওয়া, যে কোনো কিছু শুনলে তার গভীরতা বিচার করে রিয়াকশন করা উচিত। তো এ ব্যাপারে জনগণের দায়বদ্ধতা আছে, কারণ আমি যেহেতু বুঝতেছি আমার পাশের লোকটা একটা ভুল করতে, সে প্যানিক হয়ে আছে, তাকে বোঝানোর দায়িত্বটা আমারও আছে। মানে কোনোভাবেই যাতে প্যানিক না হয়। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই, এবং এই জ্বালানি সংকটে কেউ প্যানিকড হবেন না, আপনারা শান্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।